হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনবে দুটো ঘটনা, বাট আমি বলছি এই দুটো ঘটনা শুনে তোমরা আজকে জাস্ট বলবে যে কি ওয়াও লাগলো। তার কারণ প্রথম ঘটনাটা দার্জিলিংয়ের একটা পপুলার হোটেলকে কেন্দ্র করে, যেখানে ট্যুরে যাওয়ার পর 5 বান্ধবীর সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এবং দ্বিতীয় ঘটনাটা একজন ডাক্তার, ডাক্তারি পড়া চলাকালীন সে পুরানো বই কিনেছিল এবং সেই বইকে নিয়েই বহুত একটা হিস্ট্রি আছে এবং তার থেকেই একটা ভয়ঙ্কর ডেঞ্জারাস ভৌতিক ঘটনা ঘটে যায়, যেটা তোমাদের বারবার ভাবতে বাধ্য করবে এমনও কি এই পৃথিবীতে হয়? এমন হয়তো হতে পারে না। যাই হোক, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি শুরু করছি আজকের ঘটনা। হ্যালো অমিতদা, আমি সুরভি বলছি দমদম ক্যান্টনমেন্ট থেকে। আজকে আমি তোমার সাথে এমন একটা ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটা আমার এবং আমার 4-5 জন বান্ধবীর সাথে ঘটেছে। ছোট থেকে মোটামুটি সব মেয়েদের ইচ্ছে থাকে মেয়েদের সাথে একটা ট্যুরে যেতে। আমিও সেরকম একটা ট্যুরে গিয়েছিলাম 2021 সালে। 21 সাল মানে বুঝতেই পারছো, যখন সদ্য আনলক ফেজ চলছে। আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে 2022-এ। দেন আমরা সবাই যে যার মতো জবে জয়েন করব, আর কারোর বা বিয়ে হয়ে যাবে, তাই জন্য ওয়েট করিনি। আমরা সবাই মিলে প্রথমে পুরী, গ্যাংটক এইসব জায়গায় যাওয়ার প্ল্যান করি, কিন্তু আলটিমেটলি আমরা ওই দিকে যেতে পারিনি। আমরা আমাদের একদম কাছে দার্জিলিং থেকে ঘুরে আসি। আর 5টা বাঙালি ফ্যামিলির মতো আমাদের কারোর বাড়িতেই প্রথমে একদমই যেতে দিতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে যখন সবাই একসাথে মিলে কান্নাকাটি নাওয়া খাওয়া বন্ধ করলাম, তখন আমাদের বাড়ির লোক আমাদেরকে ঘুরতে যাওয়ার পারমিশন দিয়ে দিল। আমি প্রতিদিন খুশিতে আত্মহারা। সবাই মিলে টিকিট কেটে নিলাম এবং যথা সময়ে শিয়ালদাহ স্টেশন থেকে দার্জিলিং পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেল আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, কারণ আমাদের বাড়ির লোক একদমই চায়নি আমরা ওখানে কোনো রকম কষ্ট করি। যেহেতু আমরা ওখানে মোটামুটি অফ সিজনে গিয়েছিলাম, তাই জায়গাটা একদমই ফাঁকা ছিল। একদমই ফাঁকা বলা ভুল, আমাদের মতোই কিছু ট্যুরিস্ট সেখানে যাওয়া আসা করত। কোন এরিয়াতে আমরা হোটেল নিয়েছিলাম এবং হোটেলের নাম কি সেটা বলছি না কিছু কারণবশত, তবে দার্জিলিংয়ের মোটামুটি ভালো নাম করা একটা হোটেল আমাদের বুক করা ছিল। আমরা 5টা মেয়ে একটা রুমের মধ্যে অ্যাডজাস্ট করছিলাম। আমাদের অন্য রুমে শিফট করার কথা বলেও ছিল, কিন্তু আমরা 5 জন একসাথে যেহেতু ঘুরতে এসেছি, এই জন্য আমরা যেখানে থাকবো একসাথেই থাকবো, এটাই শর্ত। হোটেল মালিককে বলে আমরা একটা এক্সট্রা খাটের অ্যারেঞ্জও করে নিয়েছিলাম। ঘরে মোট 2টো খাট ছিল। একটা খাটে 2 জন করে অ্যারেঞ্জ হয়ে গেলে 5ম জনের জন্য একটা এক্সট্রা লাগতো, তাই জন্য তিনি একটা এক্সট্রা খাট দিয়ে গিয়েছিলেন। এর জন্য অবশ্য কোনো টাকা পয়সা নেননি তিনি। ওই 5ম মানুষটা ছিলাম আমি। আমাকে ওরা একা করে দিয়েছিল। আমার প্রথমে একটু অভিমান হলেও পরে এইসব রাগ অভিমান সবই গল্পের মাধ্যমে মিটে গিয়েছিল। প্রথম দিন আমরা হোটেলের ক্যানিংয়ে খাওয়া দাওয়া করেছি এবং রুমে এসে শুয়ে পড়েছি। সেদিন রাতে কোনো ঘটনা ঘটেনি। আমাদের 5 জনেরই দার্জিলিং ঘোরা আছে, এই জন্য আমরা কোনো সাইট সিন ভিজিট করার জন্য আলাদা করে গাড়ি বুক করিনি। পায়ে হেঁটে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আমাদের আসল উদ্দেশ্য ছিল একসাথে মজা করা, ট্রেনে করে যাওয়া আসা, একসাথে খাওয়া দাওয়া, সারা রাত গল্পগুজব করা, এইসবই আর কি। সে এক মধুর স্মৃতি বটে। আমরা হোটেলের রুম থেকে বেরিয়ে হাঁটাহাঁটি শুরু করে দিই। একজন বলে এখানে যেতে, তো আরেকজন বলে ওইখানে যেতে। সবশেষে আমি বলি, তোরা সবাই একসাথে শুয়েছিস, আমি আলাদা শুয়েছি, তোদের 4 জনকে আজকে আমার কথা শুনতেই হবে। আর আজকের রাতে যে ওই খাটে শোবে, কালকে সে যা বলবে সেটা আমরা শুনব। আমি ভাবলাম মাঠটা বোধহয় আমার দিকেই আসছে, কিন্তু না, দেখলাম সবাই খুব ভালোভাবেই রাজি হয়ে গেল। আমি সবাইকে প্রস্তাব দিলাম বাড়ির সবার জন্য শপিং করার। সবাই রাজি। আমরা গেলাম সামনের কিছু দোকানে, সেখান থেকে টুকটাক বাড়ির জন্য জামা কাপড় নিলাম, সেখানকার বিখ্যাত চা পাতাও নিয়ে আসলাম। এরপর আমরা যখন
হোটেল রুমে ফিরলাম তখন বাজে দুপুর 2টো। আমরা কল করে আমাদের লাঞ্চটা ওপরেই পাঠিয়ে দিতে বললাম। প্রথমে ওরা আমাদেরকে বলল, ম্যাডাম বলছি আপনারা লাঞ্চটা একটু নিচে এসে করবেন। কিন্তু আমরা ধমক দিলাম যে না, আমরা নিচে যাব না, ওপরে দিয়ে গেলে কি এক্সট্রা টাকা পয়সা লাগবে? যদি লাগে তাহলে তাই দেব, কিন্তু ওপরে লাঞ্চ নিয়ে আসতে হবে। তখন ওই ছেলেটি বলে, না 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 ম্যাডাম, সেটা ব্যাপার না, এক্সট্রা টাকা পয়সা দিতে হবে না। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। এরপর একে একে 3জন ওয়েটার আসে আমাদের খাবার দিতে। যেহেতু আমরা 5 জন ছিলাম, 5 জনের খাবার তো আর একা আনা যাবে না, তাই জন্য ওনারা 3 জন এসেছিলেন খাবার সার্ভ করতে। সেদিন দুপুরবেলা আমরা খেয়েছিলাম ডাল ভাত, একটা সবজি, রুই মাছের পাতলা ঝোল, 2 পিস বড় সাইজের চিকেনের মিল, এছাড়া ওখানকার একটা স্পেশাল ধনেপাতার চাটনি করতো, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। আমি বলে দিয়েছিলাম যেন এক্সট্রা একটু ধনেপাতার চাটনি দিয়ে যাই। তাছাড়া ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। অমিতদা, তুমি এখন ভাবছো যে আমি কেন হট করে মেনু কার্ড খুলে বসলাম। এর একটা কারণ আছে, শোনো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা গল্প করতে করতে একজন বলে, একটু রেস্ট নিয়ে নিই, বিকেলবেলায় বের হতে হবে। মোটামুটি 3:30 বাজছিল তখন। আমরা 5 জন মিলে নিজেদের মতো রেস্ট নিয়ে নিই। আর আমাদের খাবারের যে প্লেটগুলো ছিল সেগুলো একটা টেবিলে রাখা ছিল। ওয়েটার বলেছিল যে আমরা যখন বেরোবো তার আগে যেন ওনাদেরকে নক দিয়ে যাই, যাতে ওনারা প্লেটগুলো নিয়ে যায়। তো আমরা যথারীতি যে যার মতো ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে একটা অদ্ভুত শব্দে। শব্দটা এরকম যেন মনে হচ্ছিল কোনো প্রাণী ওই কুকুর জাতীয় কচমচ শব্দ করে কিছু একটা চিবিয়ে খাচ্ছে। আমরা ভাবলাম জানলার বাইরেই তো রাস্তা, সেখানে হয়তো কোনো কুকুরকে খেতে দেওয়া হয়েছে, সেখান থেকে আসছে শব্দটা। কিন্তু পরবর্তীতে যখন মনে পড়ে যে আমরা তো 2nd ফ্লোরে আছি, সেখান থেকে এরকম অদ্ভুত শব্দ আসা তো কোনোভাবেই সম্ভব নয়। তখন যেদিক দিয়ে শব্দটা আসছে সেদিকটাই ফিরে তাকাই। ফিরে তাকাতেই সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে যায়। আমি উঠে বসেছি। চারিদিক তাকিয়ে দেখি আমার বাকি বন্ধুরা তখনও ঘুমিয়ে আছে, অর্থাৎ কেউই কানে কিছু শোনেনি। ভাবলাম হয়তো আমার মনেরই ভুল হবে, ঘুমিয়ে পড়েছি। হঠাৎ আমার বন্ধুরা আমাকে ডেকে ঘুম থেকে তোলে। চোখ খুলে আমি দেখতে পাই যে সবাই প্রচণ্ড আতঙ্কে রয়েছে। প্রথমে কোনো কারণই বুঝতে পারি না। পরে আমি উঠে যাই এবং ওদেরকে জিজ্ঞাসা করি কি হয়েছে, এরকম গোমরা হয়ে কেন বসে আছে আর ভয় কিসের পাচ্ছে। ওরা 4 জনই কোনো কথা বলতে পারে না, শুধুমাত্র ইশারা করে সেই এঁটো প্লেটগুলোর দিকে দেখায়। আমি দেখি সেই প্লেটগুলোর ওপরে আমাদের যে অবশিষ্ট ভাত ও কাঁটাগুলো ছিল তার কোনো কিছুই নেই। যেন মনে হচ্ছে কেউ সেই প্লেটগুলোকে মেজে পরিষ্কার করে দিয়েছে। এটা দেখে যতটা না ভয় পেল, তার চেয়েও সবাই বেশি ভয় পেল যে মাটিতে একটা পায়ের ছাপ ছিল, কিন্তু সেই পায়ের ছাপটা আমাদের 5 জনের কারোরই নয়। বেশ বড় সাইজের লম্বাটে ধরনের পায়ের ছাপ, নিঃসন্দেহে কোনো লম্বা চওড়া ছেলের। আমি প্রথমে বিরক্তির সুরে বললাম, সত্যি করে বল, তোরা এখানে কি কেউ কোনো ছেলেকে এনেছিলিস? পরে আমার মনে পড়ল যে এখানে কোনো বাইরের লোকের তো উইদাউট নেম রেজিস্ট্রেশন অ্যালাউ নেই, তবে বাইরের লোক আসবে কোথা থেকে? তারপরে মনে পড়ল যে হয়তো হোটেলের স্টাফদের মধ্যে কারোর পায়ের ছাপ, কিন্তু সেটাতেও আমি নিরাশ হলাম, কারণ কেউই খালি পায়ে আসে না, সেখানে সবাই স্লিপার ব্যবহার করে, আর স্লিপার পরলে এভাবে পায়ের ছাপ কোনো দিনই পড়া সম্ভব নয়। ব্যাপারটাও অতটা আমল দেইনি আমরা, ভাবি যে হয়তো এটা আগের থেকেই ছিল, কোনো কারণে আমরা দেখতে পাইনি বা কিছু একটা হবে। তবে শুধুমাত্র এটা নিজের মনকে বোঝানোর জন্য, কারণ সেখানে আমাদের এখনও বেশ কিছুদিন থাকতে হবে, আর আমরা বাড়ির লোককে সব কথা বলতেও পারবো না। আমাদের বাড়ির লোককে যদি আমি এরকম কথা বলি তবে তারা বলবে যে এক্ষুনি ফিরে আসতে, কিন্তু আমরা মজা আনন্দ করার জন্যই তো সেখানে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে না মজা করে ফিরবো এটা তো হতে পারে না। এর জন্য বিষয়টা আমরা চেপে গেলাম। এরপর তাদেরকে ডেকে আমরা এগুলো নিয়ে যেতে বললাম। একজন বলল, আপনারা কি প্লেটগুলো ধুয়ে রেখেছেন? আমরা ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। ওনাদের কিছু বললাম না, কারণ যদি বলে বসে হোটেলের নাম বদনাম করছেন, তাই জন্য চেপে গেলাম। কিন্তু তাদের মধ্যে একজন স্টাফের
মুখের অঙ্গভঙ্গি দেখে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে হয়তোবা ইনি কিছু জানে, কারণ তিনি এমনভাবে আমার দিকে তাকাচ্ছিলেন যেন মনে হচ্ছে অনেক কিছু বলতে চাই, কিন্তু উনি বলতে পারছেন না। সন্ধেবেলা আমরা গেলাম একটু ঘুরতে। আশেপাশে ঘুরে হোটেলের দিকে রওনা দিলাম। সেদিন রাতে আর আমরা কোনো ঝুঁকি নিইনি। আমরা ক্যান্টিন থেকে খেয়ে এসেছি, কোনো ঘটনা ঘটেনি। পরের দিন রাত্রিবেলা আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে নিচে আর খেতে যেতে ইচ্ছে হয়নি। আমরা কল করি এবং রাতের জন্য রুটি আর চিকেন কষা ওপরে দিয়ে যেতে বলি। প্রথমে ওয়েটার কোনোভাবেই রাজি হচ্ছিল না, ঠিক সেদিন দুপুরের মতো, কিন্তু পরে আমরা জোরাজুরি করাতে আমাদেরকে দিয়ে গেল। আমার দুই বান্ধবী সুস্মিতা আর অভিরূপা খুবই অল্প খায়, মানে তুমি যা খাবার দেবে তার 50%-এর বেশি ওরা প্লেটেই রেখে দেবে। সেদিনকেও হলো তাই। 6 পিস করে চিকেন আর 6টা করে রুটি দিয়েছিল। ওরা দুজন অর্ধেক খাবার রেখে দিয়েছিল। আমরা খ্যাক করাতে বলেছিল যে পরদিন সকালবেলা খেয়ে নেবে। যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই জন্য জানতাম যে নষ্ট হবে না। খাবার ভালোভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিল। আমরা আমাদের খাবারের প্লেটগুলো রাতে ফোন করে বলেছিলাম নিচে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রিসেপশন থেকে বলেছিল যে এত রাতে কোনো স্টাফ যাবে না, আর যে যার মতো সবাই ঘুমিয়ে পড়েছে, সকালবেলা নিয়ে আসবে প্লেটগুলো। কি আর করার, প্লেটগুলো আমরা রেখে দিই। সেদিন রাত্রিবেলা একই রকম কচর মচর শব্দ হচ্ছিল। আমরা অতটা আমল দেইনি, আর যেহেতু সেদিন দুপুরের ঘটনাটা ঘটেছিল তাই কেউ আমরা উঠে দেখিও নি। পরের দিন সুস্মিতা এবং অভিরূপার প্লেটের চিকেনের পিসগুলো একটাও আস্ত ছিল না, পড়েছিল শুধুমাত্র শুকনো রুটিগুলো। শুধু তাই নয়, আমাদের প্লেটে যেসব বেঁচে থাকা হাড়গোড়গুলো ছিল সবই হাড়গোড় যেন কেউ পরিষ্কার করে খেয়ে গেছে, আর একই রকম সেই পায়ের লম্বা লম্বা ছাপ। আমরা ভয়ে আতঙ্কে গুটি সুটি মেরে চিন্তা করছিলাম যে আমরা রুম থেকে বেরিয়ে যাব কিনা। রিসেপশনে ফোন করি। রিসেপশনের ছেলেটি আসে এবং প্লেটগুলি নিয়ে যায়। সেদিন আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে সর্বনাশা হোটেলে আর আমরা থাকব না। তবে আমরা হুট করে হোটেল ছাড়িনি, কারণ যদি বাই চান্স রুম না পাই সেই কারণের জন্য। আমরা ভেবেছিলাম যে যদি আমরা রুম পেয়ে যাই তবে এখানে এসে সঙ্গে সঙ্গে চেক আউট দিয়ে ওই রুমে চলে যাব। সেই জন্যই আমরা রুম থেকে বেরিয়েছিলাম। রুম থেকে বেরিয়ে দেখি সেদিন সন্ধেবেলা যে স্টাফ আমাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল সেই স্টাফকে। তিনি আমাদের দিকে এগিয়ে এসে বলেন, দিদি, আপনাদের সাথে না কিছু কথা আছে। আমরা বুঝতে পারি যে হয়তো উনি সেই রুমের বিষয়ে কিছু বলতে চাই। আমরা বলি, হ্যাঁ বলো, তোমার কি কথা আছে? উনি বলেন, আপনারা প্লিজ রুমটা ছেড়ে দিন, আমি অন্য একটা রুমের আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা সেখানে থাকুন। টাকাটা একটু বেশি হবে, কিন্তু আপনাদের জীবনটা বেঁচে যাবে। আমরা ওনার কথা শুনে অবাক হয়ে যাই যে জীবন বেঁচে যাবে মানে? উনি তখন বলেন, আপনারা যে রুমটায় আছেন সেই রুমটা সচরাচর আমরা ভাড়ায় দিই না, কিন্তু রুমটা যেহেতু অনেকটা সুন্দর, বেশ বড়, এবং বাইরের মনোরম পরিবেশটা খুব ভালোভাবে বোঝা যায় ওখানকার জানলা থেকে, তাই জন্য আপনারা যেহেতু বড় রুম চাইছিলেন ওই জন্য এই রুমটা মালিক ভাড়া দিয়েছে। আমরা তখন বলি যে ভাড়া দিয়েছেন ঠিক আছে, কিন্তু এরকম অদ্ভুত ঘটনা ঘটছে কেন আমাদের সাথে? তখন উনি বললেন, আজ থেকে বছর 7 আগে একজন দম্পতি তার একটা ছেলেকে নিয়ে এসেছিল এখানে ঘুরতে। ছেলেটা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল, তার জন্য ছেলেটাকে ওরা রুমে আটকে রেখে চলে যেত, কখনো ডিনার বা কখনো সাইট সিন ভিজিট করতে। এরকমই একদিন ছেলেটা সকাল থেকে খুব কাঁদছিল খাবে বলে। তার মা তাকে মারধর করে এবং রুমে আটকে রেখে চলে যায়। ছেলেটা সারাটা সকাল থেকে রাত অবধি খাওয়ারের জন্য ছটপট করে। ছেলেটা যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন ছিল, সেহেতু কাচের জানলায় নিজের মাথা ঠুকতে থাকে এবং এক পর্যায়ে সে মারা যায়। তবে মারা যায় বড্ড অদ্ভুতভাবে। কাচের একটা টুকরো ওর মাথার মাঝ বরাবর খুব বাজেভাবে ঢুকে যায়। ছেলেটা এক বুক খিদে নিয়ে মরেছিল, তাই জন্য ওই রুমে খেতে আমরা সবসময় বারণ করতাম, কিন্তু আপনারা তো শোনেননি আমাদের কথা। আমরা একে অপরের মুখ চাওয়াচাই করছিলাম। আমরা ভাবি যে ছেলেটা মরেছে খাবার না পাওয়ার তাড়নায়, তাই জন্যই সে রোজ এসে এভাবে আমাদের থেকে খাবার চাইতো। আমরা সত্যি ওই রুমে আর থাকিনি, আমরা রুম শিফট করে নিই, আর বাকি দিনগুলো খুব ভালোভাবেই আমরা কাটিয়ে নিই। ঠিকঠাক সময়ে আমরা বাড়িও চলে আসি।
এসে কোনোদিনও কাউকে ঘটনাটা বলিনি। এরপর 2023 সালে আমার বিয়ে হয় আর আমি বর্তমানে ভালো আছি। এরম ভৌতিক ঘটনা আমাদের সাথে পরে আরও অনেকবার ঘটেছে। যদি তোমার ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করব। তোমাকে নেক্সট দিন আরও ভালো ভালো ঘটনা শুনিয়ে দেব। ইতি সুরভি। তো বন্ধুরা, এই ছিল দার্জিলিংয়ের একটা পপুলার হোটেলে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। সত্যি কথা বলতে প্রত্যেকটা হোটেলে কিনা আমি জানি না, বাট বেশিরভাগ হোটেলে, এইসব জায়গার হোটেলে এরকম ঘটনা অহরহ শোনা যায়। কেন মানে এগুলোর লজিক তো অবশ্যই আছে, কারণ বাইরে থেকে লোক যায় সেখানে, কেউ সুইসাইড করে, কেউ হোয়াট এভার, কেউ যেভাবে ইচ্ছা মারা যাক। কিন্তু এরকম হোটেলের ক্ষেত্রে, বেশিরভাগ হোটেলের ক্ষেত্রেই শোনা যায় যে ভৌতিক ঘটনা ঘটছে। তা না হলে শুধুমাত্র আমাদের এই পরিবারে না, প্রত্যেকটা চ্যানেলে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে এরকম টাইপের ঘটনা ভরে ভরে আছে। আশা করছি এই ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করতে পারো। আমাদের সাথে ঘটনা শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি করো না, তাড়াতাড়ি ঘটনা লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও। একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনায় শোনানো হয়, সেটা হোক না হাতে লেখা, সেটা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা। আর ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। আমার এক বন্ধু তুষারের কাছে শোনায় ঘটনা। আমার বন্ধু তুষার খুবই গরিব ঘরের ছেলে ছিল। সে তার পড়াশোনার মেধার জোরে ডাক্তারি পড়ার সুযোগ পায়। ডাক্তারির বইয়ের এত দাম যে তুষার নতুন বই কিনতে পারত না। সেই কারণে তুষার অল্প টাকায় কলেজ স্ট্রিটের বই, পাড়া থেকে পুরনো বই কিনে পড়াশোনা করত। ডাক্তারির দ্বিতীয় বর্ষে ওঠার পরে যথারীতি তার সমস্ত বই কিনতে কলেজ স্ট্রিটে আসে এবং অর্ধেক দামে বই কিনে নিয়ে যায় তুষার। তুষার বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রামে থাকায় সেই গ্রাম থেকে রোজ আরজিকর মেডিকেল কলেজে আসা সম্ভব হতো না তুষারের। সেই কারণে তুষার এবং তার 3 বন্ধু নিশু, প্রত্যুষ, বীরেন্দ্র একটা পুরনো মেজবাড়ি ভাড়া করে থাকত। যথারীতি তুষার তার সমস্ত বই নিয়ে ওই মেজবাড়িতে আসে এবং বইয়ের র্যাকে সুন্দর করে সাজিয়ে রাখে সেই বইগুলোকে। সমস্ত বই ঠিকই ছিল, কিন্তু ফরেন্সিক মেডিকেল অ্যান্ড টেকনোলজির বইয়ের মেকানিক্যাল চ্যাপ্টারের পাতা উল্টোতে গিয়ে তুষার দেখতে পায় একটা রক্ত মাখা চিঠি। ওই বইটা আগে যার ছিল সে লিখেছিল সেই চিঠিটা। চিঠির মধ্যে চাপ চাপ রক্ত শুকিয়ে আছে। বইটা ছিল সাবির হোসেন নামে এক ছেলের। সে রুনা ইয়াসমিন নামে একটা মেয়েকে ভালোবাসত। সেই মেয়েটিকে একটা চিঠি লিখেছিল সাবির। সেই বইটার ভেতরে রুনাকে লেখা সাবিরের যেই চিঠিটা ছিল সেটা হলো এরকম: প্রিয় রুনা, আমি তোকে খুবই ভালোবাসি। আশা করি তুইও আমাকে ভালোবাসিস, কিন্তু তুই তো আমাকে পাত্তাই দিস না। আমি তোকে ছাড়া আর বাঁচব না। তুই যদি আমার না হোস তাহলে আমি তোকে অন্য কারোর হতে দেব না। তুই সাবির হোসেনকে এখনও চিনিস না। আমি যেই জিনিসটা চাই সেটা আমি নিয়েই ছাড়ি, আর সেটা যদি না পাই সেটা কাউকেই পেতে দেই না। তুই তৈরি থাকিস, সামনের সপ্তাহে তোকে নিকা করে নিয়ে যাব আমার বাড়িতে। ইতি সাবির। বইয়ের ভেতরে থাকা সেই চিঠিটা পড়ে আবার তুষার বইটাকে ঠিক ওই জায়গায় রেখে দেয়। তুষার তার 3 বন্ধুকে দেখায় ওই চিঠিটা। 3 জন বন্ধু ওই চিঠিটা দেখে বলে, এটা একটা হুমকির চিঠি, একজন সাইকোর লেখা মনে হচ্ছে। এরপরে আবার তুষার বইয়ের নির্দিষ্ট জায়গায় রেখে দেয় চিঠিটা। একদিন সন্ধেবেলায় তুষার এবং তার 3 বন্ধু মেসের ঘরে বসে পড়াশোনা করছিল। ঠিক সেই সময় আচমকা বইয়ের তাক থেকে ফরেন্সিক মেডিকেল অ্যান্ড টেকনোলজির বইটা ধপ করে মাটিতে পড়ে যায় এবং পড়ে গিয়ে নিজের থেকে ফরফর করে শব্দ করে বইটার পাতাগুলো উল্টোতে থাকে এবং চিঠির পাতাটা খুলে যেতেই বইটা বন্ধ হয়ে যায়। ঘরের ভেতরে কিন্তু কোনো রকম হাওয়া বাতাস ছিল না যে হাওয়াতে পাতাগুলো উল্টাবে। সেই সময়টা ছিল শীতের সময়। ঘরের ভেতরে কোনো পাখাও চলছিল না, আর জানালাগুলোও খোলা ছিল না। সেই দৃশ্য দেখে তুষার এবং তার 3 বন্ধু নিশু, প্রত্যুষ, বীরেন্দ্র তারা যে একটু আশ্চর্য হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই ঘটনা ঘটার পর থেকেই ওই মেসে নানান রকম ঘটনা ঘটতে দেখা যায়।
যেমন একটি মেয়ের ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ শুনতে পেত ওই চার বন্ধু। নিজের থেকে ঘরের দরজা খুলে যাওয়া এবং বন্ধ হয়ে যাওয়া না থাকলেও তা নিত্যদিনের ব্যাপার। ঘুমোতে যাওয়ার সময় একদিন রাতে লাইট অফ হওয়ার পরে দরজার মধ্যে একটি মহিলার মুন্ডহীন দেহ দেখতে পায় তুষার। তুষার এই বীভৎস দৃশ্য দেখে কে কে ওখানে কে বলে চিৎকার করে তার বন্ধু নিশুকে জড়িয়ে ধরে জ্ঞান হারিয়ে যায়। বন্ধুরা জলের ঝাপটা দিয়ে তুষারের জ্ঞান ফেরায় এবং জ্ঞান ফিরতেই সমস্ত ঘটনা বন্ধুদের বলে। তাছাড়াও তুষার ও তার বন্ধু প্রত্যুষ ঘরের ভেতরে পড়াশোনা নিয়ে আলোচনা করছিল। ঠিক সেই সময় প্রত্যুষের নজর গিয়ে পড়ে ওই র্যাকের ওপরে থাকা বইটার দিকে। প্রত্যুষ দেখতে পায় ওই বইটার ওখানে লাল লাল কিছু একটা আছে। তারপরে মাটির দিকে নজর যেতেই দেখে সেখানে মনে হচ্ছে রক্ত পড়ে আছে। সম্মোহিতের মতো সে অবয়বের দিকে নিপলস দৃষ্টিতে তাকিয়েছিল প্রত্যুষ। তুষার তার পড়াশোনা বোঝাতে বোঝাতে প্রত্যুষের কাছ থেকে কোনো পড়ার উত্তর না পেয়ে প্রত্যুষের দিকে তাকাতেই তুষার দেখতে পায় একটি মুন্ডহীন নারীর অবয়বের দিকে তাকিয়ে আছে প্রত্যুষ। তুষার আর এক মুহূর্ত দেরি না করে জোরে করে প্রত্যুষকে সেখান থেকে টেনে সরিয়ে আনে এবং জোরে করে চিৎকার করতেই চেতনা ফিরে পায় প্রত্যুষ। এক লাফে সেই ঘরের থেকে বাইরে আসে প্রত্যুষ ও তুষার। প্রত্যুষ ঘরের বাইরে গিয়ে দেখতে পায় ওই মুন্ডহীন নারীর দুটি হাত এগিয়ে আসছে প্রত্যুষের দিকে। তখন প্রত্যুষ ও তুষার চিৎকার করে বলতে থাকে, ওরে বাবারে, পালা পালা বলে মেসের ঘরের বাইরে বিভ্রান্তর মতো ছুটতে থাকে। ঠিক সেই সময় মেসের বাইরে থেকে নিশু ও বীরেন্দ্রকে মেসের ভেতরে আসতে দেখতে পাই তুষার ও প্রত্যুষ। নিশু এবং বীরেন্দ্রকে সমস্ত কথা খুলে বলে প্রত্যুষ এবং তুষার। একথা শুনে বীরেন্দ্র ও নিশু বলে, ওই বইটাকে হয় ফেলে দে, নাহলে ফেরত দিয়ে আয়। তবে এখানে একটা ব্যাপার, যখনই ওরা বইটাকে ঠিক করে যে ফেরত দিয়ে আসবে, তখনই কারোর না কারোর ক্ষতি হবেই। কারোর পা মোচকাবে আর না হয় কারোর পায়ের নখ উল্টোবে। এই সমস্ত অদ্ভুত কাণ্ড কারখানা আর সহ্য করতে না পেরে তুষার একদিন রাতে ঠিক করে ওই বইটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। হাতে থাকা লাইটার জ্বালিয়ে ওই ভয়ঙ্কর বইটাকে জ্বালাতে গেলে ঠিক সেই সময় তুষারের হাত থেকে ওই বইটা ছিটকে শূন্যে ভাসতে থাকে এবং বইয়ের পাতা উল্টোতে থাকে। মুন্ডহীন সেই নারী মূর্তি দৃশ্যমান হয় এবং ঘসঘসে গলায় বলে ওঠে, আমি যেইভাবে কষ্ট পেয়ে মরেছি, তোদেরকেও আমি সেইভাবেই মারব। তখন চার বন্ধু একসাথে বলে, আমাদের কি দোষ, তুমি আমাদেরকে কেন মারবে? তখন তুষার সাহস করে বলে, তোমার নাম কি? তোমার এরকম অবস্থা কিভাবে হলো? তখন মুন্ডহীন প্রেতাত্মাটা বলে ওঠে, আমি রুনা, আমি ডাক্তারি পড়তাম কলকাতার এক নামী মেডিকেল কলেজে। সেখানে সাবির বলে একটা ছেলে আমাকে খুবই বিরক্ত করত। সাবির বলতো যে আমাকে নিকা করবে। আমি সাবিরকে পছন্দ করতাম না। একদিন আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, সেটা দেখতে পেয়ে সাবির এক ডাব বিক্রেতার কাছ থেকে দা নিয়ে এক কোপে আমার মাথাটা দেহ থেকে আলাদা করে দিয়েছে। সেই কথা শুনে তুষার বলে, এই ঘটনা কোথায় হয়েছে আর কোন ডাবওয়ালা ছিল সেখানে? তাকে খুঁজে পেলে একটা প্রমাণ দিয়ে যাবে। সেই সময় প্রেতাত্মা বলে ওঠে, আমি যেই কলেজে ডাক্তারি পড়তাম সেই কলেজের যে ডাব বিক্রি করে সেই ডাবওয়ালার কাছ থেকে জোর করে নিয়ে আসে ডাবটা। সাবির আমার মুন্ডু কেটে আমার রক্ত একটা চিঠির মধ্যে মাখিয়ে রাখে এবং আমার দেহটাকে 42 লাশের মতো পুঁতে রেখেছে গঙ্গার পাড়ে এক জঙ্গলের মধ্যে। তখন চার বন্ধু বলল, পুলিশকে কেউ খবর দেয়নি? তার উত্তরে রুনার আত্মা বলে, না, কারণ সাবিরের দাদা একজন উচ্চপদস্থ পুলিশ কর্তা। সে সাবিরকে বাঁচাতে আমার লাশটাকে প্রমাণ লোপাট করার জন্য পুঁতে দেয় গঙ্গার পাড়ে এক জঙ্গলে। আমাকে মারার কিছুদিন পরে সাবির সম্পূর্ণ পাগলা হয়ে যায় এবং ওকে আমি ভয় দেখাতে দেখাতে হাইডেনে নিয়ে যাই এবং সেখানে খুব স্পিডে ছুটে আসা লরির তলায় পিষ্ট করে কষ্ট দিয়ে মেরেছি ওকে। এবার তোমরা কি আমার দেহটাকে ঠিকঠাক নিয়ম মেনে কবর দেবে? তখন চার বন্ধু বলে উঠল, আমরা? সেটা কিভাবে সম্ভব? জানবই বা কী করে গঙ্গার পাড়ে কোন জঙ্গলে তোমার দেহ পোতা আছে? তখন রুনার আত্মা বলে, আমি রাস্তা দেখিয়ে তোমাদের নিয়ে যাব। এটা বলার সাথে সাথে চারজন বন্ধুরই একসাথে ঘুম ভাঙে এবং তারা বুঝতে পারে চারজনই স্বপ্ন দেখেছে। আর সেই স্বপ্নটা একই সঙ্গে চারজন দেখেছে। কেমন করে বুঝল? যে স্বপ্নটা দেখেছে
সেটা সবাই সবাইকে বলার পর বুঝতে পারল যে তারা একই স্বপ্ন দেখেছে। যাই হোক, তারা 4 বন্ধু মিলে সব কিছুই করে এবং তারা রুনার শেষকৃত্য সম্পূর্ণ করে রুনাকে নতুনভাবে সম্পূর্ণ নিয়ম মেনে কবর দেয় এবং ওই কবরে রুনার কাছে চিঠি সমেত ওই বইটা রুনার কবরেই পুঁতে দেওয়া হয়। আর রুনা ওই 4 বন্ধুকে বিদায় জানিয়ে চলে যায়। তুষার মাঝে মধ্যে কলকাতায় গেলে রুনার কবরের মধ্যে ফুল দিয়ে আসতে ভোলে না, কারণ রুনা যদি বেঁচে থাকতো তবে সেও একজন ভালো ডাক্তার হতো। তুষারকে রুনা একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে সে খুবই ভালো আছে এবং সাবিরকে তার যে দাদা সাহায্য করেছিল সে আজ তার কৃতকর্মের ফল ভোগ করছে। এক গাড়ি দুর্ঘটনায় তার একটি পা হারায়। কথায় বলে না, পাপ ছাড়ে না বাপকে। এই ঘটনায় তুষার আমাকে বলেছিল বর্তমানে তুষার একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। ইতি অভিক ভট্টাচার্য। তো বন্ধুরা, এই ছিল আজকের 2টো ঘটনা। সেকেন্ড ঘটনাটা সত্যি কথা বলতে আমার একদম অদ্ভুত লেগেছে যে এরকমও কি হয়, আদতে কি হওয়া পসিবল। তবে আমি এটুকু বলছি, এই পৃথিবীতে কখন কোথায় কি ঘটে চলেছে সেটা আমরা কখনোই বুঝতে পারবো না বা জানতে পারবো না। এই পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যেগুলো আমরা একেবারেই কল্পনাও করতে পারবো না। তো এরকমই কিছু কিছু ঘটনা নিয়ে আমাদের এই ভৌতিক পরিবার আগামী দিনে চলতে থাকবে। তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও। তোমরা বেশি বেশি করে আমাদের এই পরিবারকে আরও লোকের মাঝে ছড়িয়ে দাও। অলরেডি আমরা প্রচুর কান্ট্রি পার করে ফেলেছি, অনেক দেশ থেকে আমাদের ঘটনা এখন শোনা হয়। তো আর কথা বাড়াবো না, এবার আমি চলে যাব তোমাদের নামগুলো নিতে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে এসকে বশির, লিখেছে এসে গেছি দাদা। থার্ড কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে ঘটনা শুনতে হাজির আর ভয় পেতে হাজির, দুটো মিলে ফুল এনজয়। থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে পঙ্কজ রয়, চুমকি ঘোষ, ইউজার রাজা, দীপ পাল, অক্ষে অধিকারী, সুবর্ণা ব্যানার্জি, লিখেছে দারুণ দিদি, অনেক দিন পর কমেন্ট দেখলাম, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে শয়তান বাচ্চা, লিখেছে তোমার কণ্ঠে ঘটনাগুলো খুবই অসাধারণ লাগে দাদা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে সপ্তক চৌধুরী, মনিকা ত্রিপুরা, রেখা পাসমান, লিখেছে একবার আমার বিএফের নামটা হ্যালো করে বলো, ওর নাম রাজ, হ্যালো রাজ। তারপরে কমেন্ট করেছে আকাশ রয়, লিখেছে অমিতদা শ্মশান ঘাটের তপস্বী করার সাধুর ভৌতিক ঘটনা শুনতে চাই আমরা শ্রোতারা, প্লিজ অমিতদা। আচ্ছা, সেরকম ঘটনা আমার কাছে এখনও পর্যন্ত আসেনি, বাট একজন বলেছে যে পাঠাবে, তো যখনই পাঠিয়ে দেবে আমি তোমাদেরকে শুনিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কমেন্ট করেছে সৌমিলি মণ্ডল, লিখেছে দাদা আজও চলে এলাম ভয় পেতে, ওকে রেডি, চলো শুরু করো, একদম। তারপরে কমেন্ট করেছে সোমা হালদার, দীপ মণ্ডল, অর্পিতা ব্লগ, লিখেছে হ্যালো দাদা, চলে এলাম ভৌতিক কথা শুনতে। সত্যি বলতে তোমার ভয়েসে ভৌতিক কথার স্টোরি না শুনলে ঘুম আসে না, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে পিয়া, লিখেছে একবার হ্যালো করে বলতে, হ্যালো পিয়া। তারপরে কমেন্ট করেছে মৌসুমী চক্রবর্তী, লিখেছে চলে এলাম দাদা, আমাদের লাইট নেই এখন আর আমি ছাদে বসে তোমার গলায় ঘটনা শুনছি, একটা আলাদাই ফিলিংস, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে পিউ বাদশাহ গেমিং, লিখেছে একবার হ্যালো করে বলতে, হ্যালো বাদশাহ। তারপরে কমেন্ট করেছে বিদিশা ঘোষ, শাহরুখ হোসেন, এসকে আরাফুল হোসেন, বিজন চৌধুরী, ইজমালি কমেডি পাপড়ি দোলা, লিখেছে দাদা আজকে একটু লেট হয়ে গেল ঘটনা শুনতে, তাও শুনবো কারণ না শুনলে আবার ঘুমিয়ে আসে না, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে পিউ মণ্ডল, সুদেশনা সিংহ রয়, শ্রীমন্ত মল্লিক, সংঘমিত্র রয়, লালটু ডলুই, পাপিয়া দে, জয়ন্তশীল, প্রীতম, দীপিকা দে, অমিতা ঠাকুর, সঙ্গীতা ডলুই, প্রীতম বিশ্বাস, শঙ্কর চক্রবর্তী, জয় সাধু খান, এএফ রোজা সুলতানা, লিখেছে হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, শুনতেই মনটা ভরে যায়, থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে অভিক ভট্টাচার্য, রিঙ্কু চৌধুরী, প্রতনু ব্যানার্জি, মামুন মণ্ডল, সায়রাম বিশ্বাস, জয়শ্রী গুপ্তা, সায়ন মাইতি, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।